হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 3রা এপ্রিল বৃহস্পতিবার, আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এপ্রিলেই বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন। কবে হতে পারে ঘূর্ণিঝড়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানুন। তো ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মার্চ পড়তে না পড়তেই গরমের প্রকোপে জেরবার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষজন। মার্চের শুরুতেই দুঃসংবাদ দিয়েছিল আবহাওয়া দপ্তর। মার্চেই বাংলায় তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির ছিটেফোঁটাও ছিল না। তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পর্যন্ত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এমনই খবরও জানানো হয়েছে। বলা হয়েছে অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরের ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এর ফলে গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে। শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখীও। সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এপ্রিলে একাধিক দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হবে বলে জানিয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার হাওয়া অফিস। তবে এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে তা নিয়ে কি জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। রাজ্যেও গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। তবে এই আসন্ন ঘূর্ণিঝড়ের ফলে আমাদের রাজ্যে কতটা বৃষ্টি বা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমী জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসে একাধিক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজ্যের আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমাদের রাজ্যে তার তেমন কোনো প্রভাব আপাতত পড়বে না বলেই মনে করছে ভারতীয় মৌসুম ভবন এবং রাজ্যের আবহাওয়া দপ্তর। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রামনবমীর দিন অস্ত্র নিয়ে বেরোলে কি হবে জানিয়ে দিলেন সিপি। তো রামনবমীর আগে সতর্ক পুলিশ। কসবা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক পুলিশ কমিশনার মনোজ ভার্মার। উৎসবে কেউ বাধা দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনই কড়া বার্তা দিয়েছেন সিপি। কোনো রকম বলা হয়েছে গার্ডেন রিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রামনবমী মিছিল বের করতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে, প্রয়োজনে পদক্ষেপও করা হবে। এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও, কারণ হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে তার জন্য পুলিশ গ্রেপ্তারও করেছে। তাই রামনবমীর দিন যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এই দিন মনোজ ভার্মা বলেন কোনো রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছে কেউ প্ররোচনায় পা দেবেন না, অস্ত্র নিয়ে বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারণায় না থাকেন যে কোনো অ্যাকশন নেওয়া হবে না। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি সম্পত্তি ঘোষণা হলেও তা ওয়াকফ হিসেবে গণ্য হবে না। তো যে কোনো সরকারি সম্পত্তি যদি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত বা ঘোষণা করা হয় তবে তা স্বয়ংক্রিয়ভাবে ওয়াকফ হিসেবে গণ্য হবে না। এই সিদ্ধান্ত আইন কার্যকর হওয়ার পূর্বে বা পরে যে কোনো সময়ে প্রযোজ্য হবে। তবে এই ধরনের সম্পত্তিকে ওয়াকফ হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করতে হলে সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে তার রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট দাখিলের পূর্বে কোনো সরকারি সম্পত্তিকে ওয়াকফ হিসেবে গ্রহণ করা যাবে না। সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি সম্পত্তি নিয়ে বিভ্রান্তি দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই নিয়মের মাধ্যমে সরকারি জমি এবং সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ তথ্য সংগ্রহ করে কালেক্টরের রিপোর্টের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রামনবমীতে অশান্তির আশঙ্কা, পুলিশের ছুটি বাতিল করল নবান্ন। তো আগামী 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল 2025 পর্যন্ত কোনো পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না, এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
সম্প্রতি অতিরিক্ত ডিজিপি এই নির্দেশ জারি করেছেন। নির্দেশিকায় রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না। তবে চূড়ান্ত জরুরি পরিস্থিতিতে বা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে ছুটির আবেদন বিবেচনা করা হতে পারে। যদিও এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ওয়াকিবহল মহলের ধারণা ওই সময়ে রামনবমী পড়েছে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয় এবং কখনো কখনো উত্তেজনাও তৈরি হয়। এই ধরনের সময়ে পুলিশের উপস্থিতি এবং নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই আগেভাগেই পুরো বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের পুলিশ প্রশাসন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ প্রস্তুত থাকে, সেই জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, গীতা হাতে বলছে কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না। বড় কথা হুমায়ুনের। তো রাজনীতির ময়দানে ফের শুরু বাগযুদ্ধ। আবারও হুমায়ুন শুভেন্দুর তুতো মেমে কটাক্ষ করতে গিয়ে এবার কট্টর মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তুলে নিতে হলো ভগবদ গীতা। শুধু কি তাই, করলেন ভবিষ্যৎবাণীও। কি বললেন হুমায়ুনের বক্তব্য, শুভেন্দু অধিকারী কোনোদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। ভরতপুরের তৃণমূল বিধায়কের দাবি তার কিছু জানার আছে গীতা পড়ে, যাতে তিনি এইসব লোকেদের কথার উত্তর দিতে পারেন। তিনি বলেন, আমি কট্টর মুসলমান, তবুও আমি গীতা রেখেছি কারণ আমার কিছু জানার আছে। এইসব লোকেদের কথার উত্তর দিতে হবে সেই কারণে। ঈদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু জেনে শুনে কোনো গন্ধ ধর্ম যা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম মানি না। এরপরই ময়দানে নামে বিজেপি। পাল্টা শুভেন্দু প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধর্মকে গন্ধ ধর্ম বলছেন? হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলছেন? এরপর শুভেন্দু বলেন, যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলার জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। এরপরই আসলে নামেন হুমায়ুন। তিনি বলেন, উনি কি হিন্দুদের ঠিকে নিয়ে বসে আছেন? উনি যদি বলেন মুসলমানদের তাড়িয়ে দেবো, চ্যাংদোলা করে ফেলে দেবো, মুসলমানকে ভীরুপুর কাপুরিসের জাত, মুসলমান সিংহের জাত। এরপরই দেরাজ থেকে গীতা বের করেন তৃণমূল বিধায়ক। বলেন, এটা আমায় একজন ভিডিও দিয়েছেন, কঠিন ভাষা, অক্ষর পড়তে গিয়ে কষ্ট হয়, তবু আমি এটা রেখেছি কারণ আমার অভিজ্ঞতা দরকার আছে মনে করি। তিনি এটাও বলেন, আমি যেমন আমার ধর্মের প্রতি আস্থাশীল, তেমন অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তারপরেই বলেন, ওনার লক্ষ্য একটাই, উনি নাকি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভগবদ গীতা হাতে বলছি, কোনো মতেই উনি অর্থাৎ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না। এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, মোদির পর কি তিনিই প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন যোগী আদিত্যনাথ। তো নরেন্দ্র মোদির পর বিজেপির মুখ কে হবেন তা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। ইতিমধ্যে 74 বছর বয়স হয়েছে প্রধানমন্ত্রীর, তাই তিনি যে আর বেশি দিন বিজেপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারবেন না তা এক প্রকার আন্দাজ করা যায়। তাই আগামীতে মোদির সাবস্টিটিউট হিসেবে অনেকেই অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের নাম সামনে আনছেন। বাড়ছে জল্পনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন স্বয়ং যোগী। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আদিত্যনাথ বলেন, রাজনীতি আমার কাছে পূর্ণ সময়ের কাজ নয়। আমি মনে প্রাণে একজন যোগী, তবে তার অনুগামীরা তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবকিছুরই একটা সময় আছে। এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, মুসলিম সমাজ যদি ঈদ মহরম পালন করতে পারে, তাহলে হিন্দুদের সবথেকে বড় উৎসব রামনবমীতে সবার অংশগ্রহণ করা উচিত। ফের বিতর্কে দিলীপ ঘোষ। তো রামনবমীর আগেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। এবারের কুম্ভ দেখুন, লক্ষ লক্ষ মানুষ গেছে। মুসলিম সমাজ যদি ঈদ মহরম পালন করতে পারে, তাতে সবাই অংশ নিতে পারে, তাহলে হিন্দুদের সবথেকে বড় উৎসব রামনবমীতে সবার অংশগ্রহণ করা উচিত। যারা ভয় দেখাচ্ছেন তাদের থেকে সবার আলাদা থাকা দরকার। এভাবেই রামনবমীর শোভাযাত্রায় মুসলিমদের যোগ দেওয়া উচিত বলে নতুন বিতর্ক জড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুলিশের কাছ থেকে কোনো রকম অনুমতি না নিয়ে রামনবমীর শোভাযাত্রা বের করার যে নির্দেশ অধিকারী দিয়েছেন, সেই প্রশংসার জিজ্ঞাসা করা হলে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, সবকিছুর পারমিশন লাগে নাকি? কার বাড়িতে কালী পুজো হবে, পারমিশন লাগবে? কার বাড়িতে বিয়ে হবে, পারমিশন লাগবে? এটা কি মোগল সাম্রাজ্য চলছে? পুলিশকে ইনফর্ম করা হয়েছে। পুলিশের কাজ বিষয়টা যাতে নির্বিঘ্নে হয় সেটা দেখা, পুজো হবে কিনা, শোভাযাত্রা হবে কিনা সেটা যারা আসবেন তারা ঠিক করবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।